আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। দেখতে দেখতে অ্যাডমিশন ইংলিশ গ্রামারের লেকচার 8 আমরা চলে এসেছি, যেখানে আজ আমরা কথা বলবো অ্যাডভার্ব নিয়ে। তো এই ভিডিওগুলো সবগুলো বানাতে আমাদেরকে সহায়তা করেছে অরোরা বুকস। তাদের কথা না বললেই নয়, তাদের সহায়তায় আজ আমরা সবগুলো ভিডিও বানাতে পারছি। সো আপনারা যদি আপনাদের অ্যাডমিশন রিলেটেড বা যে কোনো ধরনের কোনো বই কিনতে চান, তাহলে অরোরা বুকস থেকে কিনতে পারেন। আমি ভিডিওর ডেসক্রিপশনে তাদের লিঙ্ক দিয়ে দিব এবং স্ক্রিনে আপনারা তাদের নাম্বার দেখতে পাচ্ছেন। সো আশা করি তারা বাজারের থেকে অনেক কম দামে রাখবে এবং খুব ভালো সার্ভিস দিবে। সো আমরা আজকের লেকচারটা শুরু করি। আজকের লেকচারে আমরা কথা বলবো অ্যাডভার্ব নিয়ে। প্রথমে জেনে নিই অ্যাডভার্ব আসলে কি। অ্যাডভার্ব সাধারণত ভার্বকে মডিফাই করে। সো আমরা যখনই সাধারণ কথা বলবো তাহলে আমরা বলে নিব অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করে। তো ভার্বকে মডিফাই করে মানে কি? ভার্বকে মডিফাই করে মানে হচ্ছে ভার্ব কি করে? সাধারণত কাজ করে। সো যখন একটা কাজ কিভাবে সম্পন্ন হয়েছে, হচ্ছে বা হবে, অর্থাৎ ভার্বের এই কাজটা কিভাবে হচ্ছে এটা যখন বোঝাবে তখন তাকে আমরা অ্যাডভার্ব বলি। আর এটা কি বলা হয়? মডিফাই করা। যেমন আমি যদি বলি সে হাঁটছে, হাঁটা একটা কি কাজ, কিন্তু আমি যদি বলি সে আস্তে আস্তে হাঁটছে, তার মানে কি সেই কাজটা কিভাবে করছে আমি তা বুঝাচ্ছি। তো অ্যাডভার্ব হলো এটাই, যখন কাজটা কিভাবে সম্পন্ন হচ্ছে তা বোঝানো হয়। এবার আসো, অ্যাডভার্ব এছাড়াও অ্যাডজেক্টিভ, পার্টিসিপল এবং অন্য আরেকটি অ্যাডভার্বকেও মডিফাই করতে পারে। তার মানে অ্যাডভার্ব যে সবসময় শুধুমাত্র ভার্বকেই মডিফাই করবে তা কিন্তু নয়। অ্যাডভার্ব চাইলে অ্যাডজেক্টিভ, পার্টিসিপল এবং অন্য আরেকটি অ্যাডভার্বকেও মডিফাই করতে পারে। তো আমরা এটা খুব সহজেই দেখে নিব। প্রথমে আমরা দেখি অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করছে। সো এখানে যদি আমরা এই এক্সাম্পলটি পড়ি, রহিম ড্রাইভস কেয়ারফুলি। এই যে ড্রাইভস, এই ড্রাইভস ভার্বটাকে কিন্তু এই কেয়ারফুলি মডিফাই করছে। দেখো রহিম কিভাবে ড্রাইভ করে? কেয়ারফুলি, অর্থাৎ রহিম সতর্কভাবে গাড়ি চালায়। সো এই যে গাড়িটা চালায় সতর্কভাবে, এই সতর্কভাবে গাড়ি চালায়। এখানে এই যে আমি যদি বলি রহিম ড্রাইভস, তার মানে কি রহিম ড্রাইভ করছে। আর আমি যদি বলি রহিম ড্রাইভস কেয়ারফুলি, তার মানে রহিম কি করছে? কেয়ারফুলি ড্রাইভ করছে। ঠিক সেম ভাবে we did not go out because it was raining heavily. তো এটা বৃষ্টি হচ্ছিল। কি হচ্ছিল? বৃষ্টি হচ্ছিল। এখন কথা হলো বৃষ্টিটা কিভাবে হচ্ছিল? অনেক জোরে, heavily। এবার আসো অ্যাডভার্বস মডিফাইং অ্যাডজেক্টিভস। এবার আমরা দেখব কি অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে মডিফাই করছে। দেখো আমরা কি জানি গুড একটা অ্যাডজেক্টিভ, এই গুড অ্যাডজেক্টিভটিকে মডিফাই করছে এক্সট্রিমলি অ্যাডভার্ব। দেখো আমরা যদি বলি দ্য ফুড ইজ গুড, তার মানে কি ফুডগুলো ভালো। কিন্তু আমরা যদি বলি দ্য ফুড ইজ এক্সট্রিমলি গুড, তার মানে কি এই গুডটাকে, অর্থাৎ যে ভালোটাকে আমি আরো ইন্টেন্সিফাইং করছি, অর্থাৎ এটা ভালো, আরো অনেক ভালো, এরকম বুঝাচ্ছি। এবার আসো অ্যাডভার্বস মডিফাইং পার্টিসিপলস। সো এখানে আমরা যদি দেখি ইট ওয়াজ র্যাপিডলি চেঞ্জিং সিচুয়েশন। এই দেখো এই চেঞ্জিংটা কি? একটা পার্টিসিপল। সো এই চেঞ্জিং পার্টিসিপলটাকে আমি যখন এই র্যাপিডলি ইউজ করছি অ্যাডভার্বটি, তখন কিন্তু এটাকে আমি মডিফাই করছি। কিভাবে? দেখো আমি যদি বলতাম ইট ওয়াজ এ চেঞ্জিং সিচুয়েশন, অর্থাৎ এটা একটা মানে পরিবর্তনশীল পরিস্থিতি ছিল, তা না করে আমি কি বলছি? ইট ওয়াজ এ র্যাপিডলি চেঞ্জিং সিচুয়েশন, তার মানে এই চেঞ্জটা যে হচ্ছিল এটা খুব তাড়াতাড়ি হচ্ছিল, এটা আমি বুঝাচ্ছি। এবার আসো অ্যাডভার্বস মডিফাইং আদার অ্যাডভার্বস, অর্থাৎ অ্যাডভার্ব চাইলে কিন্তু অ্যাডভার্বকেও মডিফাই করতে পারে। সো এই এক্সাম্পলটি দেখলে তোমরা একদম ক্লিয়ার হয়ে যাবে। হি লার্নস ল্যাঙ্গুয়েজেস ইনক্রেডিবলি কুইকলি। সো দেখো সে কিভাবে ল্যাঙ্গুয়েজগুলো শিখে? কুইকলি, তাড়াতাড়ি। কিন্তু আমি যদি বলি হি লার্নস ইনক্রেডিবলি কুইকলি, তার মানে হচ্ছে অবিশ্বাস্যভাবে তাড়াতাড়ি। সো এটা কিন্তু এই যে কুইকলি অ্যাডভার্বটাকে ইনক্রেডিবলি অ্যাডভার্ব, এটা কিন্তু মডিফাই করছে। এবার আসো যখন কোনো অ্যাডভার্ব বাক্যের শুরুতে বসে তখন তা পুরো বাক্যকে মডিফাই করে। সাধারণত কিন্তু আমরা প্রায়ই দেখে থাকি এগুলো, যে এরকম একটা কিছু বসছে, তারপর একটা কমা, তারপর পুরো একটা সেন্টেন্স। সো এখানে যখন থাকবে তখন তুমি মনে রাখবে এটা কোনো আলাদা করে কোনো ওয়ার্ডকে মডিফাই করছে না, এটা পুরো সেন্টেন্সটাকে মডিফাই করছে। যেমন তুমি যদি প্রথম এক্সাম্পলটি পড়ো, জেনারেলি হি ইজ মোর সিরিয়াস ইন দ্য মিটিং। এই যে জেনারেলি, এই জেনারেলি অ্যাডভার্বটার মাধ্যমে তুমি যে হি ইজ মোর সিরিয়াস ইন দ্য মিটিং, এই পুরো যে সেন্টেন্সটা তাকে তুমি মডিফাই করছো। আবার আসো ফাইনালি। ফাইনালি কি? একটা অ্যাডভার্ব। এই ফাইনালি অ্যাডভার্ব দ্বারা তুমি হি বিকেম দ্য প্রেসিডেন্ট অফ দ্য কমিটি, এই পুরো সেন্টেন্সটাকে মডিফাই করছো। এবার আমরা জানবো অ্যাডভার্বের বিভিন্ন ফর্মস, অর্থাৎ অ্যাডভার্বের বিভিন্ন রূপ। তো অ্যাডভার্বের বিভিন্ন রূপ বলতে আমরা অ্যাডভার্ব কিরকম কিরকম ভাবে দেখা যায় সেই জিনিসগুলো দেখবো। তো সাধারণত মানে তুমি ম্যাক্সিমাম জিনিসগুলো এরকমই দেখবে, অ্যাডজেক্টিভের শেষে যদি তুমি এল ওয়াই অ্যাড করে দাও তাহলে সেটা অ্যাডভার্ব হয়ে যাবে। অ্যাডজেক্টিভের শেষে যদি তুমি এল ওয়াই অ্যাড করো তাহলে সেটা কি হবে? অ্যাডভার্ব হবে। তো সাধারণ নিয়ম কি? অ্যাডজেক্টিভের সাথে এল ওয়াই অ্যাড করলে অ্যাডভার্ব। যেমন তুমি যদি দেখো হ্যাপি, হ্যাপি একটা কি? অ্যাডজেক্টিভ। এই হ্যাপির সাথে আমি এল ওয়াই যোগ করে লিখলাম হ্যাপিলি, তার মানে হ্যাপিলি কি? একটি অ্যাডভার্ব। আবার নাইস, নাইসের সাথে এল ওয়াই যোগ করে নাইসলি, এটা একটা অ্যাডভার্ব। তার মানে হচ্ছে অ্যাডজেক্টিভ প্লাস এল ওয়াই অ্যাডভার্ব। কিন্তু
নাউন প্লাস ly হলে তাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ। নাউন প্লাস ly হলে কি বলবো আমরা তাকে অ্যাডজেক্টিভ। এবার আসো যে এই এক্সাম্পল একটু পড়ো, হি স্মাইলড অ্যাট মি ফ্রেন্ডলি নাকি ইন এ ফ্রেন্ডলি ওয়ে। সো এই যে ফ্রেন্ডলি, এই ফ্রেন্ডলি যে ফ্রেন্ড কি একটা নাউন, ফ্রেন্ডটা কি নাউন। এখন বলো আমাকে এই ফ্রেন্ডের সাথে এই ফ্রেন্ড নাউনটির সাথে ly যোগ হয়ে সেটা কি অ্যাডজেক্টিভ হয়েছে নাকি অ্যাডভার্ব হয়েছে? তোমরা যদি এটা ভালো করে দেখে থাকো তাহলে তোমরা অলরেডি বুঝতে পারছো যে ফ্রেন্ড হচ্ছে একটা নাউন, আর নাউনের সাথে ly যোগ হয়ে অ্যাডজেক্টিভ হয়। তার মানে হি স্মাইলড অ্যাট মি ফ্রেন্ডলি। এখন বলো এটা কি ফ্রেন্ডলি হবে নাকি ইন এ ফ্রেন্ডলি ওয়ে হবে? সো আনসারটা হবে হি স্মাইলড অ্যাট মি ইন এ ফ্রেন্ডলি ওয়ে। তার মানে হচ্ছে আমরা চাইলেই কিন্তু এই যে এরকম অ্যাডজেক্টিভ গুলোকে অ্যাডভার্ব করতে পারবো, তবে সেই ক্ষেত্রে আমাকে এরকম প্রিপোজিশনের হেল্প নিতে হবে, অর্থাৎ আমাকে সেটাকে প্রিপোজিশনাল ফ্রেজ বানাতে হবে। প্রিপোজিশনাল ফ্রেজ কি? যেখানে একটা প্রিপোজিশন দিয়ে শুরু হয়ে কোন একটা জিনিস বোঝাবে। সো হি স্মাইলড অ্যাট মি, এটা ফ্রেন্ডলি না হয়ে হবে হি স্মাইলড অ্যাট মি ইন আ ফ্রেন্ডলি ওয়ে। হি স্মাইলড অ্যাট মি ইন আ ফ্রেন্ডলি ওয়ে। সো এখানে তোমরা যেটা বুঝবে সেটা হলো নাউন প্লাস ly মানে হচ্ছে কি অ্যাডজেক্টিভ। সো এই অ্যাডজেক্টিভটাকে আমি যদি অ্যাডভার্ব হিসেবে লিখতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমাকে সেটাকে প্রিপোজিশনাল ফ্রেজ বানাতে হবে। প্রিপোজিশনাল ফ্রেজ মানে কি? প্রথমে একটা প্রিপোজিশন রাখতে হবে, তারপর আমাকে সেই অ্যাডজেক্টিভটি ব্যবহার করতে হবে, তাহলে সেটা একটা অ্যাডভার্বের মতো কাজ করবে। এবার আসো, কিছু কিছু ওয়ার্ড অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব দুটো হিসেবেই কাজ করে, আবার এদের সাথে যদি আমরা ly যোগ করি তাহলে এদের অর্থ পুরোপুরি পরিবর্তন হয়ে যায়। এটার মাধ্যমে আমরা কি বুঝতে পারছি? এটার মাধ্যমে আমরা যেটা বুঝতে পারলাম তা হলো কিছু কিছু ওয়ার্ড কি হয়, সেটা অ্যাডজেক্টিভও হয় অ্যাডভার্বও হয়, আবার সেটার সাথে যদি আমরা ly যোগ করি সেই ক্ষেত্রেও সেটা অ্যাডভার্ব হয়, কিন্তু তার যে অর্থ সে অর্থটা পরিবর্তন হয়ে যায়। যেমন তুমি যদি প্রথমেই দেখো ক্লোজ, ক্লোজ অর্থ কি? নিকটে। এই ক্লোজ অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব দুইভাবেই ব্যবহার হতে পারে, কিন্তু আমরা যদি ক্লোজের সাথে ly যোগ করি তাহলে হয় ক্লোজলি। এই ক্লোজলি এর তখন অর্থটা হয়ে যায় নিবিড় ভাবে। একটা হচ্ছে কি নিকটে, আর একটা হচ্ছে নিবিড় ভাবে। ঠিক সেম ভাবে ডিপ কিন্তু অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব, কিন্তু আমরা যখন ডিপলি লিখি তখন সেটা সম্পূর্ণভাবে হয়ে যায়। সো এই লিস্টটা তোমাকে অবশ্যই মনে রাখতে হবে এবং খুব ইম্পর্টেন্ট এগুলো সবগুলো। সো আমরা যদি আবার বলি এখানে পেয়ার, পেয়ার দেখো পেয়ারলি হয়ে যাবে মোটামুটি ভাবে। পেয়ার মানে কি? ন্যায়সঙ্গত বা ন্যায়সঙ্গত ভাবে। এখন কথা হলো কখন তুমি বুঝবে এই পেয়ারটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করেছে নাকি অ্যাডভার্ব হিসেবে কাজ করেছে? এটা তোমাকে অর্থ দিয়ে বুঝতে হবে। তো যখনই তুমি দেখবে অর্থটা মিন করছে ন্যায়সঙ্গত তাহলে তুমি বুঝবে সেটা অ্যাডজেক্টিভ, কিন্তু যদি হয় ন্যায়সঙ্গত ভাবে তাহলে তোমাকে মনে রাখতে হবে সেটা হবে অ্যাডভার্ব। কারণ আমরা জানি কি ভাবে, তে, এ এগুলো যখন শব্দের পরে বসে তাকে আমরা অ্যাডভার্ব বলি। আর তোমরা যদি দেখো তাহলে বুঝতেই পারছো সবগুলো অর্থ কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। হার্ড অর্থ কি? কঠোর। হার্ড অর্থ কি? কঠোর ভাবে। অন্যদিকে হার্ডলি অর্থ কি? কদাচিত। আবার তুমি যদি দেখো শার্প, শার্প অর্থ কি? তীক্ষ্ণ। শার্প অর্থ কি? তীক্ষ্ণ। আর এই শার্প যদি অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয় তা হয় ঠিক। অন্যদিকে শার্পলি মানে হচ্ছে কর্কশ ভাবে। যেমন ধরো আমি যেভাবে কথা বলছি যেটাকে কর্কশ ভাবে কথা বলা হয়। যখন আমি কথা বলছি সেটা কিন্তু সুথিং ভাবে শোনা যাচ্ছে না, অর্থাৎ খুব সুন্দর করে শোনা যাচ্ছে না। যেহেতু আমার গলা কর্কশ সেহেতু কর্কশ ভাবে শোনা যাচ্ছে, যেটাকে আমরা বলি শার্পলি। এবার আসো ফাস্ট, পার, স্ট্রেট, ওয়েল। ওকে, ফাস্ট, পার, স্ট্রেট, ওয়েল এগুলো অ্যাডজেক্টিভও হতে পারে অ্যাডভার্বও হতে পারে। তো তুমি কিভাবে বুঝবে এটা অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব? আবারও তোমাকে অর্থ দিয়ে বুঝতে হবে যে সেখানে কি হিসেবে ব্যবহৃত হচ্ছে। সো এবার আসো অ্যাডভার্বের অবস্থান। অ্যাডভার্বের অবস্থান বলতে আমরা পজিশন অফ অ্যাডভার্ব যখন পড়ি তখন সেটা তোমরা অবশ্যই পড়ে থেকেছো, যদি অলরেডি তোমরা এটা সম্পর্কে জানো। না জানলেও সমস্যা নেই, ইনশাআল্লাহ আমরা এখন ক্লিয়ার হয়ে যাব। সো প্রথম যে রুলটা আছে সেটা হলো অ্যাডভার্ব অফ ম্যানার। অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ টাইম এগুলো ব্যবহৃত হবে ভার্ব ও সাবজেক্টের পরে। এগুলো কোথায় ব্যবহৃত হবে? ভার্ব ও সাবজেক্টের পরে। আর কিভাবে সেগুলো ব্যবহৃত হবে দেখো, প্রথমে হবে ম্যানার, তারপর হবে প্লেস, তারপর হচ্ছে টাইম। তার মানে অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ টাইম এগুলো ব্যবহৃত হবে ভার্ব ও সাবজেক্টের পরে, এবং প্রথমে ম্যানার হবে, তারপর প্লেস হবে, তারপর টাইম হবে। এক্সাম্পল দেখলে তুমি একদম ক্লিয়ার হয়ে যাবে। দেখো হি ওয়ার্কস, এই যে সাবজেক্টটা আর এই যে ভার্বটা, তার মানে তারপরে আমার অ্যাডভার্ব বসবে। তো অ্যাডভার্ব বসলে প্রথমে কি বসবে? ম্যানার। কিন্তু এভরিডে কি ম্যানার? না, এভরিডে কি একটা টাইম, তার মানে এটা প্রথমে বসবে না। তারপর বসবে কি আমার কি? প্লেস। এই সিনসিয়ারলি কি প্লেস? না, সিনসিয়ারলি মানে কি? আন্তরিকভাবে। আন্তরিকভাবে মানে কি? ম্যানার, মানে তুমি কিভাবে কাজটা করছো, এই যে আন্তরিকভাবে। অন্যদিকে অ্যাট হিজ অফিস এটা কি? প্লেস। অ্যাট হিজ অফিস এটা কি? প্লেস, কারণ তুমি একটা জায়গা বোঝাচ্ছ এখানে। সো এই সেন্টেন্সটা কিন্তু ভুল, এই সেন্টেন্সটা কি? ভুল। তো কারেক্ট আনসার কি হবে? হি ওয়ার্কস, তারপর তুমি সিনসিয়ারলি, যেহেতু ম্যানার, তারপর প্লেস, অ্যাট হিজ অফিস, তারপর তুমি দিয়েছো টাইম, এভরিডে। তো সঠিক উত্তর কি হবে? হি ওয়ার্কস সিনসিয়ারলি অ্যাট হিজ অফিস এভরিডে।
এটা তুমি নিজে নিজে করবে এবং আশা করি তুমি নিজে নিজেই বুঝতে পারবে। পজ করে নিজে নিজে করে নিবে। এবার আসো রুল 2। রুল 2 তে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। তো অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি মানে কি? অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে আমরা অনেক সময় কথা বলতে গিয়ে বারবার, সব সময়, সাধারণত, প্রায় এগুলো বলে থাকি না। সো এগুলি হচ্ছে ফ্রিকোয়েন্সি, মানে হচ্ছে বারবার হওয়া। সো যখনই তুমি অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি দেখবে, মানে অলওয়েজ, নেভার, ইউজুয়ালি, অফেন, এগুলো দেখবে, তখন মনে রাখবে এগুলো ব্যবহৃত হবে ইন বিটুইন সাবজেক্ট অ্যান্ড ভার্ব। ইন বিটুইন সাবজেক্ট অ্যান্ড ভার্ব। তো ইন বিটুইন সাবজেক্ট অ্যান্ড ভার্ব মানে কি? ইন বিটুইন সাবজেক্ট অ্যান্ড ভার্ব মানে হচ্ছে সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে। কোথায় ব্যবহৃত হবে? সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে। অন্যদিকে যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে অক্সিলারি ভার্বও মেইন ভার্বের মাঝখানে ব্যবহৃত হবে। তো সাধারণত এগুলো থাকলে কি হবে? সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে ব্যবহৃত হবে। কিন্তু যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে অক্সিলারি ভার্বও মেইন ভার্বের মাঝখানে ব্যবহৃত হবে। সো আমরা দুটো এক্সাম্পল দেখি, তাহলে আমাদের জন্য এটা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। দেখো, আই পার্টিসিপেট ইন দিস কম্পিটিশন। এখানে অলওয়েজটা কোথায় বসবে? তুমি দেখো এখানে সাবজেক্ট কোথায়? আই। এখানে কি কোনো অক্সিলারি ভার্ব রয়েছে? না। তার মানে এখানে কি নিয়ম হবে? এই যে এই নিয়মটা, অর্থাৎ সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে হবে। তো সাবজেক্ট কোথায়? আই, ভার্ব কোথায়? পার্টিসিপেট। এগুলোর মাঝখানে মানে কি? এই যে অলওয়েজ। সো আই অলওয়েজ পার্টিসিপেট ইন দিস কম্পিটিশন। এবার আসো সেকেন্ড এক্সাম্পলটিতে। সেকেন্ড এক্সাম্পলটিতে তুমি কিন্তু হ্যাজ একটা অক্সিলারি ভার্ব দেখতে পাচ্ছ। তাহলে কি হবে? অক্সিলারি ভার্বও মেইন ভার্বের মাঝখানে। তার মানে হ্যাজ এবং ফার্স্ট এর মাঝখানে। তো আনসার হবে হি হ্যাজ নেভার ফার্স্ট আ টেস্ট। আই হোপ তোমরা এটা বুঝতে পেরেছো। এবার একটু এক্সেপশন একটা জিনিস আমরা দেখে নিই। মেইন ভার্ব যদি বি ভার্ব হয়, মেইন ভার্ব যদি বি ভার্ব হয়, অর্থাৎ যদি একটা মাত্র ভার্বই থাকে এবং সেই ভার্বটা বি ভার্ব হয়, তাহলে আমরা সাধারণত এখানে কি দেখেছিলাম? যে সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে হবে। কোথায় হবে? সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে। কিন্তু যদি ভার্বটা, অর্থাৎ মূল ভার্বটা, অর্থাৎ শুধুমাত্র বি ভার্বই সেখানে থাকে, তাহলে মনে রাখবে সাবজেক্ট এবং ভার্বের পরে বসবে। সাবজেক্ট এবং ভার্বের পরে বসবে। সো দেখো, বি ভার্ব মানে কি? এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বিন, বিং। সো এগুলো যদি থাকে তাহলে এগুলোর পরে তুমি এই মাঝখানে লিখবে না, তুমি লিখবে কোথায়? হি, অর্থাৎ সাবজেক্ট এবং ভার্বের শেষে। সো হি ইজ, এই হি ইজ সাধারণত কি হওয়ার কথা? হি নেভার ইজ লেট। কিন্তু এটা হবে কি? যেহেতু এখানে ইজ আছে, সো আনসার হবে হি ইজ নেভার লেট। ওকে, এবার আসো রুল 3 তে। সো রুল 3 তে ইভেন, অনলি, সো, টু, ভেরি। ইভেন, অনলি, সো, টু, ভেরি, যেই ওয়ার্ডকে মডিফাই করবে তার আগে ইউজ হবে। যে ওয়ার্ডকে মডিফাই করবে তার আগে কি হবে? ইউজ। এখন একটা কথা খুবই ইম্পর্টেন্ট, আমি একটু বলে নিই। অনলি এর অর্থ পরিবর্তন হয় জায়গা পরিবর্তনের ফলে। অর্থাৎ তুমি যদি অনলি ওয়ার্ডটা বিভিন্ন জায়গায় বসাও, এটা বিভিন্ন রকমের অর্থ দিবে। যেমন তুমি যদি দেখো, আমরা এখানে 3টা জায়গায় বসিয়েছি। সো 3টা জায়গায় তুমি একটু পড়ো। অনলি রহিম হ্যাজ ওয়ার্ক ফর 2 আওয়ার্স। অনলি রহিম হ্যাজ ওয়ার্ক ফর 2 আওয়ার্স। এখানে কি বোঝাচ্ছে? অনলি রহিম মানে শুধু রহিম 2 ঘন্টা ধরে কাজ করেছে। এবার দেখো, রহিম হ্যাজ অনলি ওয়ার্ক ফর 2 আওয়ার্স। অন্যদিকে এই অনলি যদি আমি এখানে বসাই তাহলে হয়ে যায় কি? রহিম হ্যাজ অনলি ওয়ার্ক ফর 2 আওয়ার্স। এটার অর্থ কি হবে? রহিম শুধু কাজ করেছে 2 ঘন্টা। রহিম শুধু কাজ করেছে 2 ঘন্টা। অন্যদিকে দেখো, এটার অর্থ কি হবে? রহিম হ্যাজ ওয়ার্কড ফর অনলি 2 আওয়ার্স। রহিম কাজ করেছে মাত্র 2 ঘন্টা। সো এই 3টা জিনিসের কিন্তু আলাদা আলাদা অর্থ। প্রথমটার অর্থ কি? অনলি রহিম হ্যাজ ওয়ার্কড ফর 2 আওয়ার্স, অর্থাৎ রহিম, শুধুমাত্র রহিম এই 2 ঘন্টা কাজ করেছে। দ্বিতীয়টার অর্থ কি? রহিম হ্যাজ অনলি ওয়ার্কড ফর 2 আওয়ার্স, অর্থাৎ রহিম কাজ করেছে 2 ঘন্টা। অন্যদিকে রহিম হ্যাজ ওয়ার্কড ফর অনলি 2 আওয়ার্স, অর্থাৎ রহিম কাজ করেছে শুধু 2 ঘন্টা। সো 3টার কিন্তু অর্থ সেম না। তো অনলি এর অর্থ পরিবর্তন হবে জায়গা পরিবর্তনের ফলে। এবার আসো ইউজ অফ এনাফ এবং ইউজ অফ সো, সাস, টু এন্ড ভেরি। সো ইউজ অফ এনাফ। ইউজ অফ এনাফটা যদি আমরা দেখি, এনাফ নাউনের পূর্বে এবং অ্যাডজেক্টিভ কিংবা অ্যাডভার্বের পরে ব্যবহৃত হবে। এনাফ নাউনের পূর্বে, এনাফ কোথায় বসবে? নাউনের পূর্বে, আর অ্যাডজেক্টিভ কিংবা অ্যাডভার্বের পরে। যেমন তুমি যদি দেখো, হি ইজ এনাফ ট্যালেন্টেড নাকি ট্যালেন্টেড এনাফ। সো আমি আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এই ট্যালেন্টেডটা কি? ট্যালেন্টেড একটা অ্যাডজেক্টিভ। সো অ্যাডজেক্টিভের কোথায় বসবে? পরে ব্যবহৃত হবে। তার মানে আনসার হবে হি ইজ ট্যালেন্টেড এনাফ। এবার আসো, আই ডু নট হ্যাভ এনাফ মানি নাকি মানি এনাফ ফর আ হলিডে। সো এই যে আই ডু নট হ্যাভ এনাফ মানি, মানে কি? মানে একটা নাউন। মানে একটা কি? নাউন। সো মানে যেহেতু নাউন, আমরা কি জানি? নাউনের আগে বসবে। সো আনসার হবে আই ডু নট হ্যাভ এনাফ মানি। আই ডু নট হ্যাভ এনাফ মানি ফর আ হলিডে। এবার আসো ইউজ অফ সো, সাস, টু এন্ড ভেরি। সো এটাই আমি আশা করি আমাদের আজকের লেকচারের শেষ পার্ট। সো এরপর আর কোনো কিছু নেই, এরপর আমরা জাস্ট কিছু প্র্যাকটিস করব।
দেখো সো সাস টু এগুলোর পর ফলাফলটা উল্লেখ থাকবে, অন্যদিকে ভেরিয়ের পরে ফলাফলটা উল্লেখ থাকবে না। যেমন তুমি যদি এক্সাম্পল গুলো দেখো, হি ইজ সো স্লো দ্যাট হি নেভার গেটস টু ক্লাস অন টাইম, দ্যাট হি নেভার গেটস টু ক্লাস অন টাইম। এই যে হি ইজ সো স্লো, সে স্লো হওয়ার কারণে কি কাজটা হয়েছে বা যে কি ফলাফলটা হয়েছে তা কিন্তু উল্লেখ করা আছে। অন্যদিকে তুমি এটাও দেখো, দিস ব্র্যান্ড ইজ টু এক্সপেন্সিভ টু বাই। এই যে টু এক্সপেন্সিভ, এটার মাধ্যমে আমি যে ফলাফলটা দিচ্ছি সেটা হচ্ছে টু বাই, অর্থাৎ এটা দামি হওয়ার কারণে, এটা এত দামি যে আমি কিনতে পারছি না। এবার দেখো নিউ ইয়র্ক ইজ ভেরি বিগ, এই ভেরি এর পরে কিন্তু কোনো উল্লেখ থাকবে না, কোনো ফলাফল। সো নিউ ইয়র্ক ইজ ভেরি বিগ, এটার মাধ্যমে কি বুঝাচ্ছি, নিউ ইয়র্ক অনেক বড়। কি কি স্ট্রাকচার তোমাকে মনে রাখতে হবে, সো এর পরে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব দুইটাই বসতে পারে। সো এর পরে কি বসবে, অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব দুইটাই বসতে পারে। সাসের পরে অবশ্যই অ্যাডজেক্টিভ বসবে, সাসের পরে কি বসবে, অ্যাডজেক্টিভ তারপরে নাউন। অন্যদিকে সাস প্লাস নাউনও বসতে পারে। আবার সো এর পরে অ্যাডজেক্টিভ বসবে, অ্যাডজেক্টিভের পরে এ বা এন এবং তারপরে নাউন। সাসের পরে এ বা এন তারপরে অ্যাডজেক্টিভ তারপর নাউন। আর এখানে দেখতে পাচ্ছ সো, তারপর হচ্ছে মেনি মাচ লিটল ফিউ। তো সো এর পরে মেনি মাচ লিটল ফিউ এগুলো বসতে পারে। সাসের পরে এ লট অফ বসতে পারে। আমরা দুটো এক্সাম্পল দেখি। দ্য সান শোন সো নাকি সাস ব্রাইটলি দ্যাট মারিয়া হ্যাড টু পুট অন হার গ্লাসেস। তো আমরা কি দেখলাম, এই অ্যাডভার্বটা কোথায় বসতে পারে, শুধুমাত্র সো হলে। সো হলে অ্যাডভার্ব বসতে পারে। তুমি দেখো সাসের পরে কি অ্যাডভার্ব বসবে, একটা বসবে না, দুইটা বসবে না, তিনটা বসবে না। সো আমরা এখানে কি বসাবো তাহলে, দ্য সান শোন সো ব্রাইটলি। এবার আসো, ডিন ওয়াজ সো নাকি সাস আ পাওয়ারফুল সুইমার দ্যাট হি অলওয়েজ অন দ্য রেসেস। তুমি যদি দেখো এই এর পর একটা পাওয়ারফুল আছে, তার মানে এ এবং অ্যাডজেক্টিভ। সো এ এবং অ্যাডজেক্টিভ কোথায় আছে, সাস। তাহলে এটার আনসার কি হবে, ডিন ওয়াজ সাস আ পাওয়ারফুল সুইমার দ্যাট হি অলওয়েজ অন দ্য রেসেস। তো এতটুকুই ছিল আমাদের আজকের লেকচার। আমরা আজ যা শিখেছি তার জন্য আমরা দুটো প্র্যাকটিস করব, অর্থাৎ প্র্যাকটিস অন লেকচার 8। প্রথমেই দেখো এক নাম্বারটি, ওয়াটার ইজ, তারপর একটা গ্যাপ, that it generally contains dissolved materials in greater or lesser amount. So এটার আনসারটা কি হবে দেখো, আমরা যদি দেখি সাস an excellent solvent, সাস excellent solvent, সাস a excellent solvent, a সাস excellent solvent। প্রথমেই দেখো এটা তো হবেই না, কারণ হচ্ছে কি excellent। সো ই, আমরা জানি কি বাংলার আগে কি হয় n, সো ডি নাম্বার বাদ। আমরা যদি খুব সহজে একটু আগে আমরা যেই রুলটা দেখেছিলাম সেখানে আমরা দেখলাম কি সাসের পরে এ বা এন তখনই বসতে পারে যখন তারপর একটা অ্যাডজেক্টিভ থাকে। তো তাহলে আমরা এই আনসারটাও বাদ। অন্যদিকে আমরা এই সাসের পরে যেহেতু এ বা এন নাই, এটাও বাদ। তাহলে আনসার হবে কি সাস অ্যান এক্সিলেন্ট সলভেন্ট। এবার আসো 2 নাম্বারটায়, when a woman becomes pregnant, তারপর হচ্ছে গ্যাপ, তারপর in life she encounters additional risks in delivering a healthy baby। সো এইখানে এটার সাথে দেখো লেটলি অর্থ কি সম্প্রতি। সো এই লেটলি নাকি লেটনেস নাকি লেটেস্ট নাকি লেট হবে। তুমি যদি অর্থের দিক দিয়ে দেখো অর্থাৎ লেটলি দেখো তাহলে কিন্তু লেটলি হবে না। দেখো তুমি যদি এখানে লেটলি দাও, when a woman becomes pregnant lately in life, অর্থাৎ যখন সম্প্রতি কোনো মহিলা গর্ভবতী হয়ে যায়, এটা কিন্তু আসলে কোনো কথাই দাঁড়ায় না। অন্যদিকে লেটনেস এটা তো হবেই না, লেটেস্টও অ্যাডভার্ব না, সো এটা হবে না, শুধুমাত্র লেট অ্যাডভার্বটি এখানে বসতে পারে। সো when a woman becomes pregnant late in life, অর্থাৎ যখন মহিলারা দেরিতে গর্ভবতী হয় তাদের তখন বিভিন্ন ধরনের ঝুঁকির সৃষ্টি হয়। সো আশা করি এই লেকচারটির মাধ্যমে তোমরা খুব ভালো করে অ্যাডভার্ব সম্পর্কে জানতে পেরেছো, এবং আমি আশা করি অ্যাডভার্ব সম্পর্কে যে কোনো ধরনের কোশ্চেন যদি ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টগুলোতে আসে তোমরা খুব ভালো করবে ইনশাআল্লাহ। সো সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যদি এই ভিডিওগুলো তোমাকে হেল্প করে থাকে তাহলে প্লিজ তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং দেখা হবে লেকচার 9 ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।